লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে গভীর রাত। হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের জন্ম 23শে মার্চ 1916 সালে। কলকাতার ভবানীপুরে তিনি জন্মগ্রহণ করেন। তারপর তাদের বার্মা বা মায়ানমারে চলে আসতে হয়। রেঙ্গুন বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করে রেঙ্গুন আদালতে আইনজীবীর কাজ শুরু করেন তিনি। বার্মায় 25 বছর অবিবাহিত জীবনযাপন করার পর 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি আবার কলকাতায় ফিরে আসেন। তার লেখা প্রথম উপন্যাস রেঙ্গুনের পটভূমিকায় লেখা ইরাবতী 1948 সালে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। শিশুদের জন্য লেখা বইয়ের মধ্যে বিখ্যাত হল ভয়ের মুখোশ ও পাথরের চোখ। তার রচিত সাহিত্য থেকে বাংলায় অভিসারিকা, অশান্ত ঘূর্ণি, জিটি রোড আর হিন্দিতে মুট্ঠিভর চাউল এই সিনেমাগুলো তৈরি হয়েছে। শিশুদের জন্য লিখেছেন বহু ছোট গল্প, রহস্য কাহিনী, ভূতের গল্প, রম্য রচনা এবং উপন্যাস। হরিনারায়ণ বেতার নাটকেও অভিনয় করতেন। কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের অসংখ্য জনপ্রিয় রম্য নাটক তারই লেখা। 1972 সালে মতিলাল পুরস্কার এবং 1976 সালে তারাশঙ্কর পুরস্কারে সম্মানিত হন হরিনারায়ণ চট্টোপাধ্যায়। 1949 সালের চলচ্চিত্র চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তিনি দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের ভূমিকায় অভিনয় করেছিলেন। 20 জানুয়ারি 1881 সালে কলকাতায় মস্তিষ্কের রক্তক্ষরণে মারা যান সাহিত্যিক হরিনারায়ণ চট্টোপাধ্যায়। গল্প শুরু করার আগে আপনাদের একটা কথা জানিয়ে রাখি। শারীরিক অসুস্থতার কারণে আজকে মৈনাক আমাদের সাথে নেই, তাই গল্পের যত চরিত্র আছে তার কণ্ঠ আমাকেই দিতে হবে। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগাতে পারবো। ভগবানের কাছে প্রার্থনা করি মৈনাক খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে এবং আমাদের সাথে যোগদান করে। তাই শুরু হচ্ছে আজকের গল্প গভীর রাত। শেষ রাত। আমার বাড়ি ঢাকুরিয়াতে। শিয়ালদায় আমার এক বন্ধুর বোনের বিয়ে। দোষটা আমারই। যাবো আর খেয়ে চলে আসবো এটাই ঠিক ছিল, কিন্তু গিয়ে এই মুশকিলে পড়লাম। বন্ধু একান্তে ডেকে হাত দুটো ধরে বলল, ভাই উদ্ধার করে দে ভাই, ভীষণ বিপদে পড়েছি। কেন রে, কি হলো আবার? আর বলিস না, পাড়ার সব ছেলেরা দল পরিবেশন করবে কথাটা ঠিক ছিল, তাদের মধ্যে একদল বেপাড়ায় জলসা শুনতে চলে গেছে। লোক কম, তোদের হাত লাগাতে হবে ভাই, উদ্ধার করে দে ভাই। ঠিক আছে, কি আর করি। পাঞ্জাবি খুলে ফেললাম, তারপর কোমরে গামছা বেঁধে লেগে গেলাম কাজে। সব যখন শেষ হলো রাত প্রায় 12টা বেজে গিয়েছে। নিজের আর কিছু মুখে দেবার ইচ্ছে হচ্ছিল না, তাই একটু দই খেয়ে রাস্তায় যখন পা দিলাম তখন বাজে 12:30। বন্ধু বলেছিল নিমন্ত্রিতদের কারোর মোটরে উঠিয়ে দেবে, কিন্তু রাস্তায় নেমে দেখা গেল সবাই চলে গিয়েছে, কোনো মোটর নেই। তাই বন্ধুকে আশ্বাস দিলাম আমি বড় রাস্তা থেকে একটা ট্যাক্সি ধরে নেব। 12:30 কলকাতার পক্ষে এমন আর কি রাত। রাস্তার মোড়ে গিয়ে দেখলাম এদিক ওদিক ফাঁকা, যানবাহন তো নেই, রাস্তা জনমানব শূন্য, বরাত। আচমকা ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো, বিরক্তিকর। বৃষ্টির ফাঁকে রাস্তার আলোগুলো বেশ নির্জীব ও নিষ্প্রভ। পিছিয়ে একটা দোকানের আড়ালে দাঁড়াতে গিয়েই বিপত্তি। একটা কালো কুকুর শুয়েছিল। দেখতে না পেয়ে একেবারে তার পেটের উপর পা চাপিয়ে দিতেই কুকুরটা বিকট স্বরে চিৎকার করে উঠল, গেছি রে বাবা। লাফিয়ে রাস্তার কাছে আসতেই চোখে পড়ে গেল অনেক দূর থেকে একজোড়া আলো এগিয়ে আসছে। মরিয়া হয়ে রাস্তার মাঝে দাঁড়ালাম। বাস, লরি, ট্যাক্সি, প্রাইভেট গাড়ি যাই হোক না কেন, 2 হাত তুলে থামাবো, তা না হলে সারাটা রাত এইখানেই দাঁড়িয়ে থাকতে হবে, কিংবা পিছু হেঁটে নিমন্ত্রণ বাড়ি গিয়ে বন্ধুকে ঘুম থেকে তুলে বিব্রত করতে হবে। আলোটা দূরে খুব ধীরে এগোচ্ছে। মাঝে মাঝে সন্দেহ হলো বুঝি বা থেমেই আছে, এদিকে আর আসবে না। পকেট থেকে রুমাল বের করে সবে ভিজে মাথাটা মুছে নিচ্ছি। আচমকা কর্কশ কণ্ঠস্বরে চমকে উঠলাম, কি মশাই, রাস্তার মাঝখানে নটরাজ নৃত্য দেখছেন নাকি? তারপর চাপা দিলেই তো চটে যাবেন। তাড়াতাড়ি রাস্তা থেকে সরে এসে লক্ষ্য করলাম একটা মিনি বাস।
দূরের আলো জোড়া আর দেখা গেল না। তার মানে দূরের আলো দুটোই এই মিনি বাসেরই। হঠাৎ খুব দ্রুত এসে পড়েছে। দাঁড়াও দাঁড়াও বলে মিনি বাসের হাতলটা ধরে উঠে পড়লাম। মিনি বাস একেবারে ফাঁকা। অবশ্যই মাঝরাতের পরে যাত্রী আর পাবে কোথায়। পেছনের সিটে বসে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মাথাটা ভালো করে মোছা হয়নি। কোঁচার খুঁট খুলে জোরে জোরে মুছে নিলাম। আমার আবার সর্দির ধাত, মাথায় জল বসলেই বেদম কাশি শুরু হয়। মুখ তুলে দেখলাম একটা ছোকরা আমার হাতে টোকা দিচ্ছে। দাদা, টিকিট করবেন? জিজ্ঞাসা করলাম, ঢাকুরিয়া যাবে তো? হ্যাঁ যাবে। যেতেই হবে। কত ভাড়া? 3 টাকা। 3 টাকা? 90 পয়সা করে যাই। কথাটা বলেই বুঝতে পারলাম ঠিক বলিনি। দিনের বেলা যা রেট, এই মাঝরাতে দুর্যোগে সে রেট কখনো এক হতে পারে না। বাড়তি পয়সা বোধ হয় ড্রাইভার ও কন্ডাক্টরের পকেটে যাবে। কথা না বলে 3টে টাকা এগিয়ে দিলাম। টিকিট দিতে দিতে লোকটা বলল, এই মিনি বাস যেখানে যাবেন 1 ভাড়া, সামনে স্টপেজে নামলেও ওই 3 টাকা। লোকটার সঙ্গে তর্ক করতে ইচ্ছে হলো না। বলুন যা ইচ্ছে, মাঝরাতে যে পৌঁছে দিচ্ছেন এটাই আমার ভাগ্য। সিটে হেলান দিয়ে বাইরের দিকে দেখলাম সব ঝাপসা, কিছু দেখা যাচ্ছে না। মিনি বাস খুব জোরেই ছুটছে। এত রাতে পথিক নেই, ট্রাফিক সিগন্যালের বালাই নেই, তাই হয়তো এই বেপরোয়া গতি। কিছুক্ষণ পরে চোখ বুজে গেল ঘুমে। ঘুমিয়ে পড়লেও অসুবিধা নেই। লোকটাকে বলেছিলাম আমি কোথায় নামবো, ঢাকুরিয়া এলে ঠিক ডেকে দেবে। এক সময় ঘুম ভাঙল। দেখলাম মিনি বাস একই গতিতে ছুটছে। হাত ঘড়ির দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। রাত 2:30। যেভাবে মিনি বাস ছুটছে এতক্ষণে তো ঢাকুরিয়া পৌঁছে যাওয়ার কথা। জিজ্ঞাসা করার জন্য এদিক ওদিক দেখলাম। দেখেই অবাক হলাম, মিনি বাস খালি, কেউ কোথায় নেই। ও মশাই, শুনছেন? ঠিক রুটে যাচ্ছেন তো? ঢাকুরিয়া পিছনে ফেলে এলেন নাকি? কোনো উত্তর নেই। আশ্চর্য, গেল কোথায় লোকটা? আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম তখন বোধহয় মিনি বাস থামিয়ে লোকটা নেমে গিয়েছে, কিন্তু এইভাবে মাঝপথে কি নেমে পড়তে পারে? ঝড়ের বেগে ছুটছে মিনি বাস। মনে হচ্ছে মাঝে মাঝে চাকাগুলো যেন রাস্তা ছুটছে না। ঢাকুরিয়া কখন পার হয়ে গিয়েছে নিচু হয়ে দেখলাম। দুপাশে ঝোপ জঙ্গল, জোনাকির পাহাড়, শহর ছাড়িয়ে গায়ের মধ্যে কোথায় যেন ছুটে চলেছে এই মিনি বাস। আমি সামনের সিটে এগিয়ে গিয়ে বসলাম। ঝুঁকে পড়ে ড্রাইভারকে বললাম, দাদা কোথায় চললেন, জায়গাটার নাম কি? ড্রাইভার পিছনে ফিরল না। গম্ভীর গলায় বলল, আমি বলবো কি করে? কন্ডাক্টর ঘন্টা না দিলে আমি বাস থামাই কি করে? কিন্তু ঘন্টা কে দেবে? কন্ডাক্টর তো কখন নেমে গিয়েছে। এবার ড্রাইভার পিছনে ফিরল। এই পেঁচি ভূতগুলোর কথা আর বলবেন না মশাই। এই আছে এই নেই, এদের সঙ্গে একসঙ্গে কাজ করাই ঝকমারি। আমার মেরুদণ্ড বেয়ে শীতল প্রবাহ, সমস্ত শরীর কেঁপে উঠল থরথরিয়ে। মানুষ নয়, নরকঙ্কাল। চোখের দুটো গর্তের মধ্যে লাল আলোর শিখা। কথা বলবার সময় দাঁতগুলো মড়মড় করে উঠল। গলা দিয়ে ভয়ার্ত স্বর বের হলো, আপনি আপনি। আবার ড্রাইভার হেসে উঠল। দুহাতে পাশা নাড়লে যেমন শব্দ হয়, এ আওয়াজ তেমনই। আমি এই দেখুন। কঙ্কাল হাত দিয়ে ড্রাইভার একটা পইতা তুলে ধরল। খানদানি ব্রহ্মদৈত্য, বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলাম। আমার সঙ্গে ওদের তুলনা, আর মরেছিও ব্রাহ্মণের হাতে। ড্রাইভার মুখ ফিরিয়ে স্টিয়ারিংয়ের দিকে নজর দিল। কি দাদা, লাফিয়ে বেড়াচ্ছেন কেন? টিকিট করেছেন? পিছন থেকে কন্ডাক্টরের কণ্ঠ। লোকটা হঠাৎ এলো কোথা থেকে? কিন্তু কোথায় লোকটা? শার্ট প্যান্ট
কাঁধে ব্যাগ সবই আছে ঠিকই, কিন্তু শুধু লোকের চিহ্ন নেই। আচ্ছা, মিনি বাসে উঠেছি তো, ভুতুড়ে নাকি? এখন প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারলেই হয়। পকেট থেকে টিকিটটা বের করে দেখালাম, গলায় সাহস এনে বললাম, কোথায় ছিলেন এতক্ষণ? কোথায় আর থাকবো, সিটের তলায় একটু ঘুমিয়ে নিচ্ছিলাম। ঘুম হবার কি আর জো আছে? তারপর লোকটা পাশে বসলো। লোকটা বসলো মানে তার জামা কাপড় বসবার ভঙ্গি করলো। আপনাকে কি বলছিল ভৈরব ভট্টাচ? আমি অবাক। দেহ অদৃশ্য, অথচ কণ্ঠস্বর কানে আসছে। জিজ্ঞাসা করলাম, কে ভৈরব ভট্টাচ? ওই যে বাস চালাচ্ছে, ভাবনাই দেখাচ্ছিল বুঝি। যে আসে তাকে পইতে তুলে দেখায়। আজকাল পইতার কোনো মান সম্মান আছে নাকি? ওর জন্যই তো আমার এই অবস্থা। কিরকম? লোকটা ব্যাগ কাঁধে তুলে কোলের ওপর রাখল, বেশ জুৎসই হয়ে যেন বসল। তারপর বলতে শুরু করলো, স্টিয়ারিং ধরলে ভৈরবের আর জ্ঞান থাকে নাকি? তখন মিনিবাস না উড়োজাহাজ কি চালাচ্ছে তা নিজেই ভুলে যায়। কতবার সাবধান করেছি, কিন্তু শোনে কে কার কথা? 5 বছরের বাচ্চা হাতে মুড়ির ঠোঙা রাস্তা পার হচ্ছিল, দিল তাকে চেপে। ব্যাস, চারদিক থেকে লোকে ঘিরে ফেলল। আতলা ইটের বৃষ্টি শুরু হলো মিনিবাসের উপর। চায়ের দোকান থেকে এক টিকিওয়ালা বামুন বের হয়ে এসে হাতে একটা লোহার রড একেবারে সোজা ভৈরবের মাথায়। আর শব্দটি করতে হলো না, স্টিয়ারিংয়ের ওপর নেতিয়ে পড়ল। আমি দরজা দিয়ে পালাবার চেষ্টা করেছিলাম, ঠান ইট এসে লাগলো আমার চোয়ালে। বাপ বলে দিগবাজি খেয়ে রাস্তার উপর পড়লাম। সেই থেকেই এই অবস্থা। ভৈরব বামুনের হাতে গিয়েছে, নিজে বামুন, তাই ব্রহ্মদৈত্যী। আর আমি। কথা আর শেষ হলো না। ভৈরব ভট্টাচ হুঙ্কার দিয়ে উঠল, দেখ গুপে, প্যাসেঞ্জারকে যা তা বোঝাতে যাস না। তুই তো বললি সব ঠিক আছে, চালাও জোরে, বাবুদের অফিসের দেরি হয়ে যাবে। খবরদার, কপালের নিচে অমন ড্যাবা ড্যাবা চোখ রয়েছে কিসের জন্য? রাস্তার লোকজন দেখতে পাও না? আমি বলবো তবে থামবে। এবার ওদের চেহারা দেখা গেল। চেহারা মানে কঙ্কাল। চেঁচামেচি, হইচই, শেষকালে হাতাহাতি। সর্বনাশ! ভৈরব ভট্টাচ স্টিয়ারিং ছেড়ে বাসের ভেতরে হাত বাড়ালো। আজ তোর একদিন কি আমার একদিন। একবার ইটের ঘায়ে কাবার হয়েছিস, এবার আমার হাতে মরবি। গুপেও আস্তিন গুটিয়ে রুখে দাঁড়ালো। আঙ্গুলের হাড়গুলো মরমর করে উঠল। ব্যাগটা ছুঁড়ে ফেলে দিল বাসের মেঝের উপর। ব্যাস, হয়ে যাক। দাদা বলে এতদিন কিছু বলিনি, কিন্তু আমি আর মানুষ নই যে মিথ্যে কথা সহ্য করব, অপমান গায়ে মাখব। দেখি কার হাড়ে কত শক্তি। আমি মহা মুশকিলে পড়লাম। এই দুই কঙ্কালের মাঝখানে আমি। লড়াই হলে বেশিরভাগ চোট আমার উপর দিয়ে যাবে। স্টিয়ারিং ছেড়ে ভৈরব ভট্টাচ ভিতরে চলে এসছে। স্টিয়ারিংয়ে কেউ নেই, অথচ ভুতুড়ে বাস উদ্যম বেগে ছুটে চলেছে। বুঝতে পারলাম এখনই আশেপাশের দোকানের সঙ্গে কলিশন হবে, মিনিবাস ভাঙচুর হবে, তার সঙ্গে আমিও। অনেকগুলো উত্তেজিত কণ্ঠস্বর। কেউ ভৈরব ভট্টাচার্যের পক্ষে সমর্থন করছে, কেউ বা গুপির। কিন্তু বাস তো খালি ছিল। এতগুলো লোক কোথা থেকে? মুখ ফিরিয়ে যা দেখলাম তাতে আমার মাথার চুল সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠল। মনে হলো বুকের টুকটুক শব্দ এই বুঝি বন্ধ হয়ে যাবে। একেবারে সামনের সিটে আমার পাশে তখন হালদারের দাদামশাই। মাস দুয়েক আগে যিনি বাজার থেকে আসার সময় বাসের চাকার তলায় একেবারে থেতলে গিয়েছিলেন, তিনি। তার পেছনের লোকটিও আমার খুব চেনা, আমার অফিসের দপ্তরি।
সে কদিন আগে অফিসের ট্রাম থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বাসের তলায় গুঁড়িয়ে একেবারে ছাতু হয়ে গেছিল। আর একজনকে চিনতে পারলাম, আমাদের ঝিয়ের 7 বছরের ছেলে রতন। সেও মারা গিয়েছে বাসের চাকায়। বাকি লোকগুলোকে ঠিক বুঝতে পারলাম না, তবে রক্ত মাংসের মানুষ কেউ নয়, সবাই কঙ্কাল। বিকট চিৎকার আর হাড়ের হাততালির কানে তালা ধরা শব্দ। লড়ে যা ভৈরব, গুপি দেখি তোর মুড়োদ। আর এক দল চেঁচাচ্ছে, সাবাস গুপি, একটা আপারকাট মেরে ঠান্ডা করে দে ভৈরবকে। একবার ভাবলাম যা থাকে কপালে, বাস থেকে দিই 1 লাফ, কিন্তু এই ছুটন্ত বাস থেকে লাফ দিলে নির্ঘাত মৃত্যু। তাছাড়া নামবার জায়গাটা আটকেই তো যত মারামারি। হঠাৎ প্রচণ্ড একটা শব্দ, মনে হলো মিনি বাসটাকে 2 হাতে তুলে কে যেন আছড়ে ফেলেছে। হাড়ের খটখট, কলকবজার ঝনঝনার, সব লোকগুলো বুঝি তালগোল পাকিয়ে গেল। আমি বিদ্যুৎ গতিতে ছিটকে বাইরে পড়লাম। কতক্ষণ পড়েছিলাম জানি না। জ্ঞান হতে ব্যাঙের কর্কশ ঐক্যতান কানে এলো। বুঝতে পারলাম পুকুরের ধারে পড়ে আছি। নরম মাটিতে পড়েছি বলে তেমন আঘাত পাইনি। দেহের কোথায় চোট লেগেছে হাত বুলিয়ে দেখতে গিয়েই চমকে উঠলাম। এক তিল মাংস নেই কোথাও, কেবল হাড় আর হাড়। স্বপ্ন দেখছি নাকি? চোখে হাত দিতেই হাত ভিতরে ঢুকে গেল। চোখ নেই, বিরাট 2টো গর্ত। অনেক কষ্টে কঙ্কাল দেহটা নিয়ে উঠে দাঁড়ালাম। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানান 2য় পর্ব শোনানোর জন্য। আমাদের গল্প আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ও রহস্যময় ঘটনা ঘটে থাকে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা ইমেলে সরাসরি আমাদেরকে পাঠাতে পারেন। এভাবেই জুড়ে থাকুন শেষ রাত চ্যানেলের সাথে। শেষ রাত।